বাংলাদেশে যখনই ডলারের দাম বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে বা ব্যাংকের টাকার সংকট হয়, তখনই একটা নাম বারবার শোনা যায়, আইএমএফ। একটা বিদেশি সংস্থা যাদের প্রতিনিধি ঢাকায় এলে অর্থমন্ত্রী পর্যন্ত বসে বৈঠক করেন। কিন্তু প্রশ্ন হলো, এই আইএমএফটা আসলে কী জিনিস? এদের এত ক্ষমতা আসলো কোত্থেকে? আর সবচেয়ে বড় কথা, এরা কি আমাদের বাঁচাতে আসে নাকি নতুন করে বিপদে ফেলতে আসে? চলুন সময় নিয়ে একটু পেছনে যাই। 1944 সাল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, পুরো পৃথিবী তখন জ্বলছে। কিন্তু মজার ব্যাপার হলো, যুদ্ধ চলাকালীন বিশ্ব নেতারা ভাবা শুরু করলেন যুদ্ধ শেষ হলে অর্থনীতিটা কিভাবে চলবে। কারণ এর আগে প্রথম বিশ্বযুদ্ধের পর যা হয়েছিল সেটা একদম ভয়াবহ ছিল। দেশে দেশে নিজেদের মুদ্রার দাম কমিয়ে একে অপরের উপর শুল্ক বসিয়ে পুরো বিশ্ব বাণিজ্যটাই ভেঙে পড়েছিল। ফলাফল সেই বিখ্যাত মহামন্দা। তো এবার সেই ভুল আর করা যাবে না। এই চিন্তা থেকে যুক্তরাষ্ট্রের একটা ছোট্ট পাহাড়ি জায়গায় ব্রেটন উডস নামে 44টা দেশের প্রতিনিধিরা মিলে বসলেন। প্রায় 730 জন মানুষ, 22 দিন ধরে মিটিং। আর সেখানেই জন্ম নিল দুইটা প্রতিষ্ঠান, একটা বিশ্বব্যাংক আর একটা আমাদের আজকের হিরো আইএমএফ। মজার একটা তথ্য দেই, এখানে এই দুই মিটিংয়ে দুইজন বিখ্যাত অর্থনীতিবিদের মধ্যে একটা বিতর্ক হয়েছিল। একজন ব্রিটেনের জন ম্যানার্ড কেইনস, যাকে আজও আধুনিক অর্থনীতির জনক বলা হয়, উনি চাইছিলেন সম্পূর্ণ নতুন একটা গ্লোবাল কারেন্সি বানাতে। কিন্তু আরেকজন আমেরিকার হ্যারি ডেক্সটার হোয়াইট বললেন, না, নতুন মুদ্রার দরকার নেই, ডলারকেই কেন্দ্র বানানো হোক। কারণ যুদ্ধের পর দুনিয়ার বেশিরভাগ সোনার মজুদ তখন আমেরিকার হাতে। শেষমেশ যা হওয়ার তাই হলো, শক্তিশালী পক্ষের কথাই টিকে গেল আর ডলার হয়ে গেল বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু। তো প্রথম দিকে সিস্টেমটা ছিল এমন যে প্রতিটা দেশের মুদ্রা ডলারের সাথে বাঁধা থাকবে। আর আমেরিকা কথা দিয়েছিল $35 দিলেই 1 আউন্স সোনা মিলবে। এই পুরো ব্যবস্থাটা তদারকি করার জন্যই আইএমএফ কাজ শুরু করে 1947 সালে। সেটা প্রথম ঋণটা পেয়েছিল ফ্রান্স। প্রায় 3 দশক এই সিস্টেম মোটামুটি ভালোই চলছিল। যুদ্ধবিধ্বস্ত ইউরোপ ঘুরে দাঁড়ালো, জাপান আবার উঠে দাঁড়ালো। কিন্তু একটা সমস্যা ভেতরে ভেতরে বড় হচ্ছিল। বিশ্ব বাণিজ্য যত বাড়ছিল, ডলারের চাহিদাও ততই বাড়ছিল। একটা সময় বিদেশে যত ডলার ছড়িয়ে গেল, সেটা আমেরিকার সোনার মজুদের চেয়েও বেশি হয়ে গেল। ফ্রান্সের মতো দেশ তখন বলল, ডলার না, আমাদের সোনাই ফেরত দাও। আমেরিকার সোনার ভান্ডার দ্রুত খালি হতে থাকলো। শেষমেশ 1971 সালের 15 আগস্ট প্রেসিডেন্ট নিক্সন এসে ঘোষণা দিলেন, ডলারকে আর সোনায় বদলানো যাবে না। ইতিহাসে এটাকে বলে নিক্সন শক। এখান থেকেই পুরনো সিস্টেমটার কার্যত সমাপ্তি ঘটে আর দুনিয়া চলে যায় ভাসমান বিনিময় হারে, মানে মুদ্রার দাম এখন বাজারে ঠিক করবে চাহিদা আর যোগানের ভিত্তিতে। তো ডলার সোনার দায়িত্ব শেষ হওয়ার পর আইএমএফ নিজেকে নতুন করে সাজায়। এখন এদের কাজ হলো সদস্য দেশের অর্থনীতির উপর নজর রাখা, সংকটে পড়লে ঋণ দেয়া আর সংস্কারের পরামর্শ দেয়া। বর্তমানে বিশ্বের 191টা দেশ আইএমএফের সদস্য হতে গেলে প্রতিটা দেশকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়, যাকে বলে কোটা। আর এই কোটাই ঠিক করে দেয় তিনটা জিনিস: আপনি সর্বোচ্চ কত ঋণ পাবেন, আপনার ভোটের ক্ষমতা কত হবে, আর নতুন কোন তহবিল বরাদ্দ হলে কতটা পাবেন। এখানে একটা মজার আর আরেকটু অস্বস্তিকর সত্যি বলি, আইএমএফের সবার ভোট কিন্তু সমান না। আমেরিকার একারই আছে প্রায় 16.5% ভোট, যা সবচেয়ে বেশি। এরপর জাপান, চীন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য বড় বড় সিদ্ধান্ত পাশ করতে লাগে 85% ভোট। মানে হিসাব করলে দাঁড়ায়, আমেরিকা একাই চাইলে যে কোনো বড় সিদ্ধান্ত আটকে দিতে পারে। আর একটা অলিখিত নিয়মও আছে, আইএমএফের প্রধান সবসময় হন একজন ইউরোপিয়ান আর বিশ্বব্যাংকের প্রধান হন একজন আমেরিকান। এটাকে বলা হয় জেন্টলম্যান এগ্রিমেন্ট। আর মজার বিষয় হলো, 80-র দশকের এই অলিখিত নিয়ম আজও চলছে। ঋণটা আসলে কাজ করে কিভাবে? কোনো দেশ যখন বৈদেশিক মুদ্রার সংকটে পড়ে, তখন তারা প্রথমে আইএমএফের দ্বারস্থ হয়। এরপর আইএমএফের একটা টিম গিয়ে সেই দেশের অর্থনীতি পুরো ঘেঁটে দেখে, সমস্যাটা কোথায় সেটা বের করবার চেষ্টা করে। এরপর সরকারের সাথে বসে একটা সংস্কার পরিকল্পনা ঠিক করা হয়। দুই পক্ষ রাজি হলে সেটা যায় আইএমএফের বোর্ড অনুমোদন দিলে তখন ঋণ ছাড় দেওয়া হয়। এখানে একটা জিনিস অনেকেই জানে না, পুরো টাকাটা একেবারে দেওয়া হয় না।
কিস্তিতে কিস্তিতে দেয়া হয়, আর প্রতিটা কিস্তির আগেই চেক করা হয় শর্তগুলো ঠিকমতো পালন হচ্ছে কিনা। শর্ত পূরণ না হলে কিস্তি আটকে যায়, যেটা বাংলাদেশের বেলাতেও হয়েছে, সে বিষয়ে পরে বলছি। আর এটা মজার তথ্য, আইএমএফ কিন্তু সরাসরি ডলার দেয় না, দেয় এসডিআর নামের একটা বিশেষ রিজার্ভ সম্পদে, যেটার দাম 5টা বড় মুদ্রা ডলার, ইউরো, ইউএন, ইয়েন আর পাউন্ডের ঝুড়ির উপর ভিত্তি করে ঠিক করা হয়। আর সংকটের ধরন অনুযায়ী আইএমএফের আলাদা আলাদা প্রোগ্রামও আছে। হুট করে সংকট হলে একরকম, দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য আরেক রকম, আর এখন তো জলবায়ুর ঝুঁকির জন্য আলাদা একটা তহবিল করা হয়েছে। এখন আসল প্রশ্ন, আইএমএফ কি ভালো নাকি খারাপ? এবার আসি সবচেয়ে বিতর্কিত জায়গায়। আইএমএফের ইতিহাসে সাফল্য আছে, আবার তীব্র সমালোচনাও আছে। দক্ষিণ কোরিয়া, আয়ারল্যান্ড, পর্তুগাল এই দেশগুলো আইএমএফের সাহায্য নিয়ে সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু আবার 1997 সালের এশিয়ান আর্থিক সংকটের সময় যা হয়েছিল সেটা একটা বড় উদাহরণ। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া সবাই আইএমএফের সাহায্য নিয়েছিল, কিন্তু শর্ত ছিল খুবই কঠোর: ব্যাংক বন্ধ করা, ভর্তুকি কমানো, সরকারি খরচ কাটছাট ইত্যাদি। ফলাফল কি হলো? ইন্দোনেশিয়ায় দাম বেড়ে গিয়ে বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট সুহার্তোর পতন হলো। দক্ষিণ কোরিয়ায় লাখ লাখ মানুষ চাকরি হারালো। অথচ মালয়েশিয়া, যারা আইএমএফের পথে না গিয়ে নিজেরাই পুঁজি নিয়ন্ত্রণ করেছিল, তারা কিন্তু ভালোভাবেই সংকট সামলেছিল। 80-র দশকে লাতিন আমেরিকাতেও একই গল্প। মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনায় কড়া সংস্কারের ফলে বেকারত্ব বাড়ল, দারিদ্র্য বাড়ল। এজন্য ওই দেশটাকে বলা হয় লাতিন আমেরিকার হারানো দশক। আর আর্জেন্টিনা তো আজও এই বিতর্কের জ্যান্ত উদাহরণ। বারবার আইএমএফের ঋণ নিয়েও স্থায়ী স্থিতিশীলতা পায়নি এখনও। বাংলাদেশ আর আইএমএফের সম্পর্ক, এবার আসি ঘরের কথায়। বাংলাদেশ আইএমএফের সদস্য হয় স্বাধীনতার পরপরই, 1972 সালের 17 আগস্ট। মজার তথ্য হলো, তখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা বাংলাদেশে এসে বলে গিয়েছিলেন, সাহায্য পেতে হলে আগে আইএমএফের সদস্য হতে হবে। সদস্য হওয়ার মাত্র 2 বছরের মধ্যেই 1974 সালে প্রথমবার ঋণ নিতে হয় বাংলাদেশকে। আর সেই ঋণের শর্তেই দেশে 100 টাকার নোট বাতিল করা হয়েছিল, আর টাকার দাম একবারে 58% কমিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ মোট 15 বার আইএমএফের বিভিন্ন ঋণ কর্মসূচিতে অংশ নিয়েছে। এখন সবচেয়ে তাজা আপডেটটা বলি। 2023 সালে রিজার্ভ সংকটের সময় বাংলাদেশ 470 কোটি ডলারের একটা ঋণ চুক্তি করেছিল, যেটা পরে বাড়িয়ে 550 কোটি ডলার করা হয়। এ পর্যন্ত 5 কিস্তিতে বাংলাদেশ প্রায় 364 কোটি ডলার পেয়েছে, কিন্তু ষষ্ঠ কিস্তিটা প্রায় 1 বছর ধরে আটকে আছে, কারণ শর্তগুলো পুরোপুরি পূরণ হয়নি। এখন সরকার সেই পুরনো কর্মসূচি থেকে সরে এসে নতুন করে 3-4 বছর মেয়াদি একটা ঋণ কর্মসূচির জন্য আবেদন করেছে, যেখানে সর্বোচ্চ 500 কোটি ডলার পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে। আর সম্প্রতি ঢাকা ঘুরে যাওয়া আইএমএফ প্রতিনিধি দল কিন্তু স্পষ্ট করে বলে গেছেন, বাংলাদেশের অর্থনীতি এখনও সংকটে পড়েনি, কিন্তু বড় ঝুঁকিতে আছে। তাদের কথা অনুযায়ী দ্রুত সংস্কার না হলে আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি নেমে যেতে পারে 3.5%, আর সংস্কার না হলে সেটা 3%-এর নিচে নামতে পারে। তারা মূলত 6টা জায়গায় জোর দিচ্ছে: রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি যৌক্তিক করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হার আরও নমনীয় করা, ব্যাংক খাতে বড় সংস্কার, আর দরিদ্র মানুষের সুরক্ষা নিশ্চিত করা। তো পুরো গল্পটা শুনে একটা জিনিস কিন্তু পরিষ্কার, আইএমএফ একদমই কোনো জাদুর কাঠি না। তারা ঋণ দিতে পারে, পরামর্শ দিতে পারে, কিন্তু একটা দেশের অর্থনীতি বদলে দেওয়ার কাজটা শেষমেশ সেই দেশকেই করতে হয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি এবার নিজে থেকেই সেই সংস্কারগুলো করবে, নাকি আবারও আইএমএফের চাপে পড়েই সেগুলো করতে হবে? কমেন্টে জানান আপনার মতামত। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।